ঠিক সকাল ৮টার সময় শাহরিয়ার ম্যানশনের সকল সদস্য এসে হাজির হলো ডাইনিং টেবিলে। এটাই এখানকার নিয়ম। সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনার ঠিক সময়ে সবাইকে একসাথে করতে হবে। এই নিয়ম আরমানের দাদু বেঁচে থাকতে করে গিয়েছিলেন। সেই নিয়ম এখনো বজায় আছে। মিসেস সাবিনা বেগম টেবিলে লুচি আর তরকারি দেখে নাক মুখ সিটকে বললেন, কিসব রান্না হয়েছে এগুলো? অয়েলি ফুড, জানো না এসব আমি খাই না। এগুলো আমাদের জন্য ভাবি, তোমাদের জন্য তোমাদের মতো রান্না করা হয়েছে, আনছে ওরা। এরপর দুইজন সার্ভেন্ট আরমান এবং সাবিনা বেগমের জন্য ওরা যা খায় তাই এনে দিল। এদিকে সামিরা তো লুচি তরকারি দেখে অনেক খুশি। ওয়াও ছোট আম্মু, কি বানিয়েছো! অনেক অনেক থ্যাঙ্কস তোমায়। অনেক দিন হলো লুচি তরকারি খাইনি। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, আমি বানাইনি, এগুলো মায়া বানিয়েছে। মনোয়ার সাহেব মজা করে বলে উঠলেন, তাই তো ভাবি, আজ সূর্য কোন দিকে উঠল যে আমার গিন্নি এত সুন্দর খাবার বানিয়েছে। এখন তো দেখছি সূর্য যেদিকে উঠার সেদিকে উঠছে। আঞ্জুমা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ, এমন ভাব করছো যেন মনে হচ্ছে আমি কোনোদিনও রান্না করে খাওয়াই না। ছোট বৌমা, এসব কথা বাদ দাও তো, আগে খেতে দাও। খাবার দেখে জিভে পানি আসছে, আর অপেক্ষা করতে পারছি না। সাবিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এমন সব ভাব করছে যেন মনে হচ্ছে ওই মেয়ে খাবার বানায়নি, অমৃত বানিয়েছে। আরমান খাবারটা মায়া বানিয়েছে শুনে আর চোখে তাকালো লুচিগুলোর দিকে। এখনো অনেকটা ফুলে আছে দেখেই খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। ওরও ভীষণ ইচ্ছে যাচ্ছে খেতে, কিন্তু নিজের ইগোর জন্য খেতে পারছে না। আর এদিকে আবিরও এসে আরমানকে জ্বালানোর জন্য মায়ের রান্নার অনেক প্রশংসা করছে আর মজা করে খাচ্ছে। আর আবিরের সাথে যোগ দিয়েছে সামিরাও। কিছুক্ষণ পর সামিরা একটা লুচি তুলে আরমানের প্লেটে দিল, দিয়ে বলল, ভাইয়া প্লিজ একটা খাও, দেখো না অনেক টেস্টি হয়েছে। সামিরা, একে তো তুমি এসব অয়েলি খাবার খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো, তার উপর আবার আমার বাবুর পেছনেও লেগেছো। তোমাকে তো খেতে জোর করিনি মা, এটা আমার ভাইয়ার ব্যাপার, তাই তুমি তোমার মতো খাও। সাবিনা বেগম ধমকে বলে উঠলেন, সামিরা, তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। একদম আমার মুখে মুখে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকে ইশারা দিলেন চুপ থাকতে। আরমান ওর মায়ের উদ্দেশ্যে বলল, মম, একদম আমার ছুটকিকে বকবে না, ও আমার একমাত্র ছোট বোন। ও একটা লুচি তো খেতে চেয়েছে, এই আর এমন কি আমি আমার বোনে এতটুকু আবদার রাখতে পারবো না? আবির নিজের মনে বিড়বিড় করে বলল, শালা হারামি, নিজের খেতে ইচ্ছে করছে সেটা তো বলতে পারছে না, ওনাকে আবার বোনের আবদার রাখতে খাবে। সাবিনা বেগম আরমানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তোমার আদরেই তো দিন দিন বাদর হচ্ছে, পুরো বাদর একটা। সামিরা এটা শুনে ঝটপট বলে উঠল, আচ্ছা, আমি যদি বাদর হই তাহলে পাপা তুমিও বাদর হবে। যেহেতু আমি তোমার মেয়ে, তাহলে ছোট আব্বুও বাদর হবে, যেহেতু তোমরা ভাই ভাই। আর মমও তাহলে বাদর, যেহেতু আমার গর্ভধারিণী মা। আর তার সাথে ভাইয়াও বাদর। সামিরা এমন কথা শুনে আবির হু হা করে হেসে দিল, আর আঞ্জুমা বেগমও মুখ চেপে হাসলেন। আর এদিকে আনোয়ার সাহেবের মুখে খাবার নাকে উঠে বিষম খেয়ে যাচ্ছে, তাই অবস্থা। মনোয়ার সাহেব পাশে বসে উনি তাড়াতাড়ি বড় ভাইকে পানি দিলেন। এদিকে আরমান মুখ টিপে হাসছে ওর দুষ্টু বোনের কথা শুনে। আরমান মিথ্যা রাগ দেখে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিয়া, তুমি কিন্তু ভীষণ দুষ্ট হয়েছো, এত দুষ্টুমি ভালো না। এদিকে সাবিনা বেগম ভীষণ বিরক্ত হলেন। নিজের কথায় নিজেই ফেসে গেলেন যেন। ওনার খাওয়া শেষ হতে উনি বিরক্তিকর মুখ নিয়ে উঠে গেলেন। আনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে খেতে খেতে জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা, মায়া ওকে দেখছি না তো, কোথায় মেয়েটা? আঞ্জুমা বেগম, হ্যাঁ ভাইয়া, আমিও অনেকক্ষণ থেকে দেখছি না। ও বলেছিল অফিস যাওয়ার আগে একবার হসপিটাল যাবে ওর বাবাকে দেখতে, তাই হয়তো বেরিয়ে গেছে মেয়েটা। আবির হতাশর ভান করে বলল, যা চলে গেল, কোথায় ভাবলাম একসাথে যাবো দুজন। কিন্তু আবির ভাইয়া, তুমি তো বড় ভাইয়ের সাথে যাও রোজ। আবির দাঁত দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোর বান্দর ভাইয়ের সাথে যেতাম আগে, তবে এখন থেকে ঠিক করেছে আমি আর মায়া একসাথে যাব, আমার গাড়িতে করে। আরমান বিরক্ত গলায় বলে উঠল, খাবার সময় এত কথা বলা ঠিক না, এত বকবক করছিস কেন? দুজন চুপচাপ খা। ওরা আর কোনো কথা না বলে দুজনই আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে খাওয়ায় মন দিল। আরমানের খাওয়া শেষ হতে উঠে গেল চেয়ার ছেড়ে। লুচি তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। সত্যিই মেয়েটার রান্নার হাত ভালো, খুব সুন্দর করে রান্না করে মেয়েটা।
এইসব ভাবতে ভাবতে ও ওর রুমের দিকে এগিয়ে গেল। ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। আর এই ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, আমাদের মায়া। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করতে যেতেই মায়া ওপর এসেছিল আরমানের রুম পরিষ্কার করতে। ও ওর কাজ শেষ করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। ও নিচের দিকে তাকিয়েছিল, আর তার কারণ ওর হাতে ছিল ময়লা পানির বালতি। মেঝে পরিষ্কার করছিল ও পানি দিয়ে। সেই ভারী বালতি তুলে নিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি সামনের দিক থেকে আসা আরমানকে, তাই দুজনেই খেলো ধাক্কা। সাথে সাথে মায়ের হাতে থাকা বালতি সহ মায়া ধপাস করে নিচে পড়ে গেল। সমস্ত ময়লা পানি আবারও মেঝেতে পড়ে গেল, সাথে কিছুটা মায়ের গায়েও লাগলো। এদিকে তো আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো বিষয়টাও বুঝতে পারলো না। অবাক হয়ে নিচে পড়ে থাকা মায়ের দিকে তাকালো। মায়া নিজের কোমরে হাত দিয়ে পড়ে থেকে আর্তনাদ করে উঠল। ওহ মা গো, আমার কোমরটা বুঝে গেল গো, ও আল্লাহ। মায়ের আর্তনাদে আরমানের ধ্যান ফিরল যেন। ও তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল মায়াকে উঠানোর জন্য, কিন্তু ময়লা পানিতে তাড়াহুড়োয় পা দেওয়ার কারণে ও নিজেও স্লিপ করে পড়ল মায়ের উপর। মায়া নিচে আর ও মায়ের উপরে। ঠিক তখনই ওদের কানে আবিরের গলার আওয়াজ এলো। আমি কিছু দেখিনি। আরমান পুরোপুরি মায়ের উপরে পড়েছিল। মায়া আবিরের গলার আওয়াজ পেতে আরমানকে দিল এক ধাক্কা, আর আরমান গড়িয়ে মায়ের পাশে গিয়ে পড়ল। মায়া কোনো মতে উঠে বসলো, আর আবির তখন মুখ দুই হাত দিয়ে ঢাকা দিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আরমান রেগে গিয়ে বলল, নাটক কম করবি আবির, তোর এই নাটক আমার পছন্দ না। বলতে বলতে আরমান উঠে বসলো মেঝেতেই। মায়া তখনও কোমরে হাত দিয়ে মেঝেতেই বসে আছে। আবির আরমানের কথায় মুখ থেকে হাত সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ালো। আরমান বিরক্তিকর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আমার রুমে কি করছিলে তুমি? আর চোখে দেখতে পাও না যে এইভাবে দিনের বেলা ধাক্কা খেলে? আবির তৎক্ষণাৎ বলে উঠল, এইভাবে দিনের বেলায় তোমার ধাক্কা খাওয়া একদম উচিত হয়নি মায়া। তোমার উচিত ছিল রাতের বেলা ধাক্কা খাওয়া। আরমান রেগে কটমট করে তাকালো আবিরের দিকে, আর আবির আবারও সিরিয়াস হওয়ার ভান ধরে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়াও আরমানকে তেজ দেখিয়ে বলল, আমি তো আপনার রুম পরিষ্কার করতে এসেছিলাম, আর ধাক্কা আপনি দিয়েছেন, আমি না। আর আপনি নিজে এই পানিতে স্লিপ কেটে পড়েছেন, তাই একদম আবার দোষ দিবেন না। আরমান মায়ের প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আর আবির এগিয়ে এসে মায়ের দিকে হাত বাড়িয়ে দিল। মায়া আবিরের হাত ধরে উঠে দাঁড়াতে মায়া এক হাত কোমরে দিয়ে শব্দ করে উঠল, আর এক হাত দিয়ে আবিরের হাতের বাহু খামচে ধরল। আবির মায়াকে এমন করতে দেখে উত্তেজিত হয়ে বলল, কি হচ্ছে মায়া? কোথায় ব্যথা পেয়েছ? ও কিছু না ভাইয়া, ঠিক আছি আমি। শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি মনে হয়, এখনই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? আপনি কিভাবে ঠিক হবে? চলো তোমার নিয়ে হসপিটালে যাই। এদিকে আরমান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। কেন জানি ওদের এইভাবে একসাথে দেখে একদম সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে দুজনকে ধাক্কা দিয়ে দুই দিকে সরিয়ে দিতে। মায়া আবিরের হাত ছেড়ে দেয়াল ধরে দাঁড়ালো, তারপর বলল, সরি, আমি কিছুক্ষণ পর এসে রুমটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি রেস্ট নাও, আমি গিয়ে রুবিকে ডেকে দিচ্ছি, ও পরিষ্কার করে দেবে। এরপর মায়া আস্তে আস্তে কোনো রকমে বেরিয়ে গেল ঘর থেকে। আবিরও মায়ের পিছু নিল, আর আরমান রাগে বিরক্তিতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। শরীরে ময়লা পানি লেগেছে, ওকে আবারও গোসল করতে হবে। এদিকে মায়া নিজের রুমে গিয়ে নিজেও গেল গোসল করতে, কারণ ওর গায়েও ময়লা পানি লেগেছে। মায়া গোসল সেরে ওয়াশরুম থেকে বেরোতেই দেখতে পেল ছোট আম্মু হাতে একটা অয়েনমেন্ট নিয়ে খাটে বসে আছে। উনি দরজা খোলার আওয়াজে মায়ের দিকে তাকালো। মায়াকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে উনি তাড়াতাড়ি উঠে গেলেন মায়ের কাছে। তারপর মায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় লেগেছে মামনি? আবির বলল পড়ে গিয়ে ব্যথা পেয়েছো তুমি। আরে ছোট আম্মু, তুমি এত ব্যস্ত হইও না তো, আমি ঠিক আছি, শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি। মায়া এগিয়ে গিয়ে খাটে বসলে আঞ্জুম বেগম যত্ন সহকারে অয়েনমেন্ট লাগিয়ে দিতে দিতেই বলল, আমি তো ভেবেছিলাম তুমি বেরিয়ে গেছো, তোমার বাবাকে হসপিটালে দেখতে যাবে বলেছিলে, আর তুমি পড়লে কিভাবে মা? আমি ওনার ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম ছোট আম্মু, পানিতে স্লিপ কেটে পড়ে গিয়েছি আমি। মায়া একটু মিথ্যাই বলল, কারণ ধাক্কা লাগার কথাটা বলতে ওর কেমন যেন লাগছে। এরপর অয়েনমেন্ট লাগানো হয়ে গেলে উনি বললেন, আচ্ছা তুমি বসো, আমি এখনই আসছি। বলেই উনি চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন হাতে একটা খাবারের থালা নিয়ে। তারপর উনি মায়ের কাছে বসতে বসতে বলল, কই দেখি, হা করো তো। মায়া অবাক হয়ে বলল, আরে ছোট আম্মু, কি করছো? আঞ্জুমা বেগম মায়ের মুখের সামনে খাবার ধরে বললেন, একদম কোনো কথা না, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও। সেই সকাল থেকে কাজ করছো তুমি। এরপর মায়া হা করলে উনি মায়াকে খাইয়ে দিতে লাগলেন। এতটা আদর যত্ন দেখে মায়ের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কি হলো মামনি, কাঁদছো কেন? ব্যথা করছে খুব? মায়া 2 দিকে মাথা নাড়িয়ে বলল, এভাবে পাপা ছাড়া কখনো কেউ খাইয়ে দেয়নি তো, তাই পাপার কথা মনে পড়ছে খুব। আচ্ছা ছোট আম্মু, পাপা না থাকলে আমি কিভাবে থাকবো বলো তো? মায়ের কথা শুনে আঞ্জুমা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল যেন। সত্যি তো, মেয়েটার বাবা যদি না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? আঞ্জুমা বেগম মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন,
কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর ওপর ভরসা রাখো। এরপর উনি মায়াকে আরো অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে খাবারটা খাইয়ে দিল। আবির মায়ের রুমে এসে মায়াকে পেল না। মায়ের রুম থেকে যাওয়ার সময় সামনে রুবিকে দেখতে পেল, তাই ওকে জিজ্ঞাসা করলো। রুবি, মায়াকে দেখেছ? মায়া তো এইমাত্র বেরিয়ে গেল অফিসের জন্য। এই মেয়েটাও না, কোমরে ব্যথা নিয়ে কি দরকার ছিল আজ অফিস যাওয়ার? কাল যাওয়ান হলেই তো পারতো। আবির নিজের মনে কথাগুলো বলে ছুট লাগালো বাইরের দিকে, মায়াকে যদি পায় সেই আশায়। আর পেয়েও গেল। মায়া এখনো এই বাড়ির গেট পেরোয়নি। আবির একেবারে রেডি হয়ে নেমেছিল অফিসে যাওয়ার জন্য। ভাবলো মায়ের যদি খুব ব্যথা লাগে তাহলে মায়াকে নিয়ে আগে হসপিটালে যাবে, কিন্তু এই মেয়ে তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবির আরো জোরে ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। মায়া এইভাবে কাউকে ছুটে এসে ওর সামনে দাঁড়াতে দেখে প্রথমে ভয় পেয়ে চমকে উঠলো, তারপর আবিরকে দেখে স্বস্তির শ্বাস ছাড়লো। আর আবির সে তো হাঁটুতে হাতে ভর দিয়ে হাঁপাতে ব্যস্ত। তারপর নিজেকে সামলে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, কিচ্ছু বলার নেই তোমায়, চুপচাপ এখানে দাঁড়াবে, আমি গাড়ি নিয়ে আসছি। বলেই আবির এগিয়ে গেল গ্যারেজের দিকে গাড়ি আনতে, আর মায়া বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে থাকলো ওই জায়গাতেই। এরপর আবির গাড়ি নিয়ে আসলে সামনের দরজা খুলে দিল। মায়াও চুপচাপ উঠে বসলো। তারপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যে। আর এই পুরো দৃশ্যটা একজন তার রুমের ব্যালকনি থেকে জ্বলন্ত চোখে দেখছিল। তার হাতের মুঠো শক্ত করে ধরে আছে বারান্দার রেলিং। মায়া প্রথমে আবিরকে সাথে নিয়ে হসপিটালে গেল ওর বাবাকে দেখা করতে। মায়ার মনটা আরো খারাপ হয়ে গেল ওর বাবাকে দেখার পর, কারণ ওর বাবার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ডক্টর বলেছে ওনার আর সুস্থ হওয়ার কোনো চান্স নেই। তবুও মায়া ওর বাবাকে হসপিটালেই রাখতে চায়, এভাবে যতদিন থাকে আর কি। মায়া ভীষণ কান্নাও করেছে আজ ওর বাবাকে দেখার পর। ও খুব ভালোভাবে বুঝতে পারছে ওর বাবা আর বেশি দিন থাকবে না এই দুনিয়ায়। আবির মায়াকে জোর করে ডক্টর দেখে কোমরে ব্যথা লাগার জন্য ওষুধ নিয়েছে। তারপর মায়া ওর বাবার সাথে কিছুটা সময় কাটিয়ে ওরা রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ওরা অফিসে পৌঁছে যায়। অফিস টাইম 10:30 আর এখন বাজে 10:40। ওরা অফিসে ঢুকে প্রথমে লিফটে উঠে সব থেকে উপরের ফ্লোরে যায়। ওখানে আছে আরমান আর আবিরের কেবিন। লিফট থেকে বেরিয়ে কিছুটা গিয়ে দেখা যায় ওখানে অনেকেই নিজের ডেস্কে বসে যে যার কাজ করছে। আবিরকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে গুড মর্নিং জানালো। আবিরও কোনো দিকে না তাকিয়ে সকলের উদ্দেশ্যে যেতে যেতে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আবিরের সাথে মায়াকে দেখে সবাই অবাক হলো। কালকে যখন সবাই আবির আর মায়াকে একসাথে যেতে দেখেছিল তখনও অবাক হয়েছিল, কারণ এই প্রথম আবিরকে কোনো মেয়ের সাথে দেখলো। তাছাড়া আবিরকে কোনোদিনও কোনো মেয়ের সাথে দেখেনি। আর না তো আবির কাজ ছাড়া এই অফিসের কোনো মেয়ের সাথে কোনোদিনও দুটো ভালো করে কথা বলেছে, কোনো মেয়ের দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। তাই মায়াকে ওর সাথে দেখে সবাই অবাক হয়েছে। আর আবির এমনিতে ওদের সবার সাথে বন্ধুসুলভ আচরণই করে। যদি কেউ ভুল করে তবেই আবির তার সাথে রুক্ষ ব্যবহার করে, তাছাড়া না। আর আবিরের সাথে মায়াকে দেখে ওদের দুজনকে নিয়ে অফিসে গসিপও শুরু হয়ে গেছে। কেউ তো বলছে ওই মেয়েটা হয়তো ওদের আবির স্যারের গার্লফ্রেন্ড, আর ওনার এই গার্লফ্রেন্ডের জন্যই হয়তো ওদের আবির স্যার অন্য কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায় না। আবির গিয়ে আরমানের কেবিনে নক করলে আরমান ভেতরে যাওয়ার অনুমতি দেয়। আরমান ওদের দুজনকে আগেই দেখেছে আসতে, কারণ আরমানের কেবিনের সামনেটা কাচের তৈরি, আর তাই পুরো ফ্লোরটা ওর নিজের চেয়ারে বসে দেখতে পায় ভেতর থেকে বাইরে কি কখন কি চলছে। আর এই কারণে ওই ফ্লোরের কেউ কাজে ফাঁকি দিতে পারে না, কারণ ওরা সবাই খুব ভালো করে জানে যে ওদের বসের নজর সবসময় ওদের উপরেই আছে। আরমান কাজের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। কাজে ফাঁকি দেওয়া আরমানের একদম পছন্দ করে না। ওর ভয়ে পুরো অফিস তটস্থ হয়ে থাকে, কারণ আরমান সবসময় গম্ভীর ও রাগী গলায় কথা বলে, যেন মেজাজ সবসময় মাথার উপরেই আছে। তবু এই গম্ভীর কাঠখোট্টা মানুষটার জন্য অফিসের অনেক মেয়ে পাগল। আবির আর মায়া ভেতরে ঢুকতে আরমান গম্ভীর গলায় বলল, 10 মিনিট লেট। আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসার সময় হসপিটালে গিয়েছিলাম মায়ের বাবাকে দেখতে, তাই লেট হয়ে গেছে। বলতে বলতে আরমানের সামনে থাকা চেয়ারে গিয়ে বসলো আবির। মায়া তখনও দাঁড়িয়ে আছে। আরমান আর চোখে একবার তাকালো মায়ার দিকে। মায়ের চোখ মুখ এখনো ফুলে আছে কান্না করার ফলে, চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আরমান মায়ের এই অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করবে ভেবেও কি জিজ্ঞাসা করবে সেটাই বুঝতে পারলো না, তাই আবিরকে জিজ্ঞাসা করলো। কেমন আছে আঙ্কেল এখন? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো ইমপ্রুভমেন্ট নেই, অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আবিরের এই কথায় আরমান বুঝলো মায়ের মুখের এই অবস্থার কারণ। ও নিজেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, দাও তোমার ডকুমেন্টসগুলো দাও। মায়া ওর ব্যাগ থেকে সমস্ত ডকুমেন্টস বের করে আরমানকে দিল। আরমান সমস্ত ডকুমেন্টস কোর্সের সার্টিফিকেট দেখলো, সবকিছু ঠিকঠাকই আছে। আগের কোম্পানিতেও মায়ের কাজে রিভিউ ভালো। মায়া নিজের কিছু করা ডিজাইন ওর সাথে করে নিয়ে এসেছিল, সেগুলো দেখালো। সবকিছুই ঠিক আছে, একদম প্রফেশনাল ডিজাইনারদের মতো। কিন্তু মায়াকে দেখলে বোঝাই যাবে না যে ও এত ভালো একজন ডিজাইনার। আরমান মায়াকে পেপার পড়ে নিয়ে সাইন করতে বললো এবং অফিসের সবকিছু রুলসগুলো পড়ে নিতে বললো। মায়া দেখলো কাগজে লেখা আছে ও কাজে জয়েন করলে 1 বছরের আগে এই কাজ ছাড়তে পারবে না, এটাই এখানকার নিয়ম। সবকিছু পড়ে মায়া আবিরের দিকে তাকালে আবির বুঝলো মায়ার মনের কথা। আবির বলল, এগুলো এখানকার নিয়ম,
তুমি জয়েন করলে 1 বছর আগে এই জব ছাড়তে পারবে না। আর আপাতত তোমাকে মাসিক 60,000 বেতন দেওয়া হবে, পরে বাড়তে পারে। আর যেহেতু মিস্টার ড্যানিয়েল শুধুমাত্র তোমার বানানো ডিজাইন চায়, তাই তোমাকে এই প্রজেক্টের জন্য হেড ডিজাইনার বানানো হবে। মায়া আবিরের বলা বেতনের পরিমাণ আর ওকে হেড ডিজাইনার বানানো হবে শুনে ভীষণ অবাক হলো। ও এতটা আশা করেনি। ও কি সত্যিই পারবে এত বড় কাজের দায়িত্ব নিতে? এই নিয়ে চিন্তিত হলো মায়া। তখন পেপারটা ও হাতে ধরে আছে, সাইন করেনি। আরমান মায়ার অবাক ও চিন্তিত মুখ দেখে বলল, কি হলো মিস মায়া, বলেছে পারবে তো এত বড় কাজের দায়িত্ব নিতে? এখন কিন্তু কিছু করার নেই। মিস্টার ড্যানিয়েল কিন্তু বলেই দিয়েছে তোমার ডিজাইন ছাড়া অন্য কারো ডিজাইন নেবে না। মায়া এই কথার প্রতি উত্তরে কিছু বলল না। পেপারটা টেবিলে রেখে সাইন করে বুঝিয়ে দিল ও এই দায়িত্ব নিতে রাজি। পেপার সাইন করা হয়ে গেলে মায়া পেপারটা আরমানের দিকে এগিয়ে দিল। ওয়েলকাম টু আওয়ার অফিস মিস মায়া তালুকদার। আজ থেকে তুমি আমাদের কোম্পানির একজন মেম্বার হলে। ঠিক তখনই আরমানের কেবিনে নক করার আওয়াজ এলো। আরমান ভেতরে আসার অনুমতি দিলে একজন ছিমছাম গরনের 24-25 বছর বয়সী ছেলে রুমে প্রবেশ করলো। আবির তাকে দেখে বলে উঠল, ও মিরাজ, তুমি এসছো? আসো আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তারপর আবির আরমানকে উদ্দেশ্য করে বলল, এই হচ্ছে তোর নতুন পিএ মিরাজ। অনেকের ইন্টারভিউ নিয়েছিলাম, তার মধ্যে একে আমার যোগ্য মনে হয়েছে। অনেক করেছে তোর অ্যাসিস্ট্যান্টের কাজ, এবার থেকে ও করবে। এতে আমার কাজ কিছুটা কমবে, 2 দিকে সামলাতে পারছি না আমি। আরমানের আগে একজন মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু সে ছিল খুব গায়ে পড়া স্বভাবের, তাই তাকে বাদ দিয়ে দিয়েছে আরমান। আর সেই জায়গায় কিছুদিনের জন্য আবির ছিল ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মিরাজ বলে ছেলেটার কাজে থেকে জয়েনিং লেটার নিয়ে একই প্রক্রিয়ায় সাইন করিয়ে নিল। আরমানও কিছু প্রশ্ন করলো ছেলেটাকে। ছেলেটা সব ঠিকঠাক উত্তর দেওয়ায় আরমানের ভীষণ পছন্দ হলো। আবির জানালো আজকের মধ্যে মিরাজকে সব কাজ বুঝিয়ে দিবে। এরই মধ্যে 11টা বেজে গেছে। এই নতুন প্রজেক্ট নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। একজন এসে জানালো সকল ডিজাইনার মিটিং রুমে উপস্থিত হয়েছে। তাই ওরা 4 জন বেরিয়ে গেল মিটিং রুমের উদ্দেশ্যে। মিটিং রুমে প্রথমে আরমান প্রবেশ করলো। পেছনে পেছনে আবির, মিরাজ আর মায়াও গেল। আরমান নিজের অ্যাটিটিউড বজায় রেখে নিজের চেয়ারে গিয়ে বসলো। আরমানকে দেখে সবাই উঠে দাঁড়ালে আরমান সবাইকে হাতের ইশারায় বসতে বলল। আবির, মায়া, মিরাজ আরমানের পাশে গিয়ে দাঁড়ালো। এই রুমে কিছু ছেলে এবং মেয়ে, আবার মধ্যবয়সী কজনও আছে। মেয়েগুলোর পরনে আছে আধুনিক পোশাক, তার উপর আবার মেকআপ করা। আর মায়ার পরনে আছে সিম্পল কুর্তি, মাথায় ওড়না, আর মুখে কোনো মেকআপ নেই। ওর কানে আছে হালকা দুল, চোখে একটু কাজল, আর ঠোঁটে হালকা লিপ গ্লস। এতেই যেন ওকে সব মেয়েদের থেকে বেশি সুন্দর লাগছে। মায়া এইসব আধুনিক পোশাক পরা মেয়েদের দেখেও ঘাবড়ালো না। ওর এইসবের অভ্যাস আছে। আগের কোম্পানিতে ও হেড ডিজাইনার হিসেবেই কাজ করত, তাই ও একদম একজন প্রফেশনাল ডিজাইনারের মতোই ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে সকলে তো মায়ার ব্যাপারে জানার জন্য উতলা হয়ে উঠছে, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারছে না, কারণ এখানে আরমান আছে। সবাই মায়ার ব্যাপারে জানার জন্য উসখুস করছে। এখানে আবার আগের হেড ডিজাইনার দিশাও আছে। ও তো মায়াকে দেখে রাগে ভিতরে ভিতরে ফুঁসছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। আবির সবার মনোযোগ আকর্ষণ করে বলল, হ্যাঁ গাইস, ও হচ্ছে মিরাজ, আজ থেকে স্যারের পিএ। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলল, আর মিরাজ, এনারা হচ্ছে আমাদের ডিজাইনার। ওনারা আমাদের কোম্পানির সমস্ত ড্রেস ডিজাইন করে। সকলে মিরাজকে হাই হ্যালো জানালো। তারপর আবির মায়ার পরিচয় দিয়ে বলল, আর ওর নাম মায়া। আজ থেকে আপনাদের হেড ডিজাইনার হয়ে কাজ করবে। তৎক্ষণাৎ একজন ছেলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার কিন্তু আমাদের হেড ডিজাইনার, তো দিশা ম্যাম? আমি এখনো পুরো কথা শেষ করিনি, আমাকে আগে পুরোটা বলতে দিন। এটি শুনে ছেলেটি নিজের জায়গায় বসে পড়ল। আবির আবারও বলতে শুরু করলো, আপনারা সবাই জানেন কাল একজন বিদেশি ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েলের সাথে মিটিং ছিল। আর মিস দিশার বানানো কোনো ডিজাইন ওনার পছন্দ হয়নি। ওনার মনে হয়েছে এই ডিজাইন এখন অনেক চলতে। উনি কিছু আনকমন ডিজাইন চেয়েছিলেন, আর সে আনকমন ডিজাইন মিস মায়া দিতে পেরেছে। ওনার মিস মায়ের বানানো ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে। আর উনি এটাও বলেছেন যে উনি একমাত্র মায়ের ডিজাইনে নেবেন, অন্য কারো না। তাই আপনাদের সকলকে প্রজেক্টের জন্য মিস মায়ের আন্ডারে কাজ করতে হবে। মিস মায়া যেমন ডিরেকশন দেবেন আপনাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। এতে কারোর কিছু বলার আছে? সকলে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তার মানে এতে কারোর আপত্তি নেই। ঠিক তখনই মিস দিশা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার সকলকে কিছু বলার আছে। এই মিস মায়া হচ্ছে আমাদের স্যারের। আর বলতে পারলো না দিশা। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আবির রেগে বলল, মিস দিশা, এখানে থামুন। এখানে কাজের কথা চলছে, তাই এমন কিছু বলবেন না যাতে আপনাকে আপনার কাজটা হারাতে হয়। তাই ভালো হবে নিজের মুখটা বন্ধ রাখুন।
আরমান আবিরকে রেগে যেতে দেখে ওর দিকে তাকালো। আরমান, মায়া এবং আবির ভালোই বুঝতে পেরেছে দিশা কি বলতে চাইছিল। কালকে আরমান মিস্টার ড্যানিয়েলকে প্রথমে মায়ার পরিচয় হিসেবে জানিয়েছিল মায়া ওর সার্ভেন্ট, আর সেটা দিশাও শুনেছিল। আর এমনিতেও দিশা মায়ার উপর রেগে আছে। রেগে থাকারই তো কথা। মায়া যেহেতু ওর জায়গাটা নিয়ে নিচ্ছে তাই ও মায়ার প্রতি হিংসায় চলছে। কিন্তু ও বুঝতে পারছে না যে মায়া ওর যোগ্যতায় ওর জায়গাটা পেয়েছে, আর দিশা নিজের কাজের জন্য নিজের জায়গাটা হারিয়েছে। দিশার আগে অপমানে নিজের কথা শেষ না করে বসে পড়ল। আবির দিশাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, মিস দিশা, আপনাকে মিস মায়ের আন্ডারে কাজ করতে হবে। মিস মায়ের সাথে আপনাকে কোঅপারেট করে চলতে হবে। এটা একটা অনেক বড় একটা ডিল, তাই আমরা চাই না এই প্রজেক্টটাতে কোনো রকম ভুল বা ত্রুটি থাকুক। আশা করি কতগুলো সবার মাথায় ঢুকেছে। সকলে মাথা নাড়িয়ে সায় জানালো। আবার কেউ ইয়েস স্যার বলে উঠল। মিস দিশা মায়ের প্রতি ক্ষোভ নিয়ে মনে মনে বলল, কখনোই না। এই মেয়ে আন্ডারে কাজ করা তো দূরে থাক, এই মেয়ে কিভাবে এই ডিল সাকসেস করে আমি তা দেখবো। খুব শখ না আমার পোস্ট ছিনিয়ে নেওয়া, ওর এই শখ আমি ঘুচিয়ে দেব। আমিও দেখবো এই মেয়ে আমি থাকতে কিভাবে এই কোম্পানিতে কাজ করে। এই মেয়েকে যদি আমি না তাড়িয়েছি তাহলে আমার নামও দিশা নয়। এতক্ষণ আরমান চুপ ছিল। এবার ও নিজের অ্যাটিটিউড বজায় রেখে গম্ভীর গলায় বলে উঠল, আবির তো সবকিছু বলেই দিল। আমি শুধু এতটাই বলবো, সবাই এই প্রজেক্টের বিষয়ে নিজেদের বেস্টটা দেবে। আর মিস মায়া নতুন, তাই ওনার সাথে ভালোভাবে মিলেমিশে কাজ করবেন। এটা কোটি কোটি টাকার ডিল, আর এই ডিলটা সাকসেস হলে আমাদের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। তাই আমি চাই না এই প্রজেক্টের কোনো রকম সমস্যা হোক। এই ডিলটা সাকসেস হলে আপনাদের মাইনে কিছুটা বাড়িয়ে দেওয়া হবে, সাথে বোনাস তো আসেই। আশা করছি সবাই নিজের বেস্টটা দিয়ে কাজ করবেন। সকলে সমস্বরে ইয়েস স্যার বলে উঠল। এরপর আরমান মিস দিশাকে উদ্দেশ্য করে বলল, মিস দিশা, জানি হয়তো আপনার খারাপ লেগেছে, যেহেতু আপনার পোস্ট অন্য কাউকে দেওয়া হলো, তাই খারাপ তো লাগাটাই স্বাভাবিক। কিন্তু আপনার চিন্তা নেই, আপনাকে যেই মাইনে দেওয়া হতো সেটাই দেওয়া হবে। আর আশা করি আপনি আমাদের কোম্পানির খারাপ চাইবেন না। আর আপনি তো জানেনই মিস্টার ড্যানিয়েল ওনার বানানোর ডিজাইন চেয়েছেন, তাই আশা করছি আপনি আমাদের কোম্পানির ভালোর জন্য মিস মায়ের সাথে মিলেমিশে কাজ করবেন। দিশা কিছুটা ঘাবড়ে গেল আরমানের কথা শুনে। আচ্ছা, স্যারের কি মন পড়ার ক্ষমতা আছে নাকি? না হলে ওকে হঠাৎ এভাবে বললো কেন? না না, কি সব ভাবছে ও? স্যার কিভাবে ওর মনের কথা জানবে? ওর মাথাটাই গেছে মনে হচ্ছে। মনে মনে এগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল দিশা। ইয়েস স্যার। আরমান আবারও গম্ভীর গলায় বলে উঠল, আজ থেকে সবাই মিস মায়ের অর্ডার মেনে চলবেন, এটাই আমার অর্ডার। সকলে আবারও সমস্যারে ইয়েস স্যার বলে উঠল। এরপর আবির মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, মায়া, তুমি কিছু বলতে চাও? চাইলে বলতে পারো। মায়া সায়জা নিয়ে বলল, আমি আমার কাজ বুঝে নিয়ে সকল ডিজাইনারের সাথে মিটিং করতে চাই, আর সবাইকে বুঝিয়ে দিতে চাই কাজটা। আমার এই মিটিং রুমটা প্রয়োজন হবে। মিস মায়া, আপনি আপনার সকল কাজের আপডেট দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, আমি আজকের দিনটা সময় চাই। আমি আমার কাজ আজকেই শুরু করব, আর কালকে সকালের মধ্যেই সকলের সাথে মিটিংটা সেরে কালকে সকলের কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে, সবাই শুনে নিয়েছেন তো? অফিস টাইম 10:30, তো সবাই ঠিক 11টার সময় মিটিং রুমে উপস্থিত থাকবেন। কাল মিস মায়া আপনাদের সকলকে আপনাদের কাজ বুঝিয়ে দেবে। আজকের মিটিং এখানে শেষ হলো, আপনারা সবাই যে যার কাছে যেতে পারেন। আবিরের কথা শেষ হতেই সবাই একে একে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। মিস দিশা বেরোনোর সময় মায়ের দিকে ঘুরে একবার জ্বলন্ত চোখে তাকালো। তাকারোর চোখে না পড়লো, আরমানের চোখে ঠিকই পড়লো। সবাই বেরিয়ে যেতে মিটিং রুমে এখনও রয়ে গেল আবির, আরমান, মিরাজ আর মায়া। আবির, মায়ার জন্য আমার কেবিনের সামনে যে কেবিনটা আছে ওইটা রেডি করতে বলো, আর মিরাজকে আজকে রাতের মধ্যে সব কাজ বুঝিয়ে দে। আর মায়া, তুমি তোমার কাজের প্রতিটা আপডেট আমাকে দেবে। ঠিক আছে স্যার। আরমান ওর কথা শেষ করে উঠে চলে গেল। আবির মায়া আর মিরাজের উদ্দেশ্যে বলল, চলো আপাতত মায়ের কেবিন রেডি করতে বলে তোমাদের পুরো অফিস ঘুরিয়ে দেখায়। ওরা সাইজানি আবিরের সাথে বেরিয়ে গেল। আবির প্রথমে আরমানের কেবিনের সামনে ছোট কেবিনটা খুলে দিল মায়ার জন্য। তারপর ওদের অফিস যারা পরিষ্কার করে তাদের একজনকে বলল পরিষ্কার করে দিতে। এরপর ওদেরকে নিয়ে পুরো অফিস ঘুরতে শুরু করলো। আবির কিছুটা অবাক হলো আরমান মায়াকে তার সামনের কেবিনটা দেওয়ায়। মিস দিশা হেড ডিজাইনার হলেও ওকে সকল ডিজাইনারদের সাথে বসে কাজ করতে হয়েছে। মিস দিশাকে কোনো পার্সোনাল কেবিন দেওয়া হয়নি, কিন্তু আরমান মায়াকে পার্সোনাল কেবিন দিল। আর সব থেকে বড় কথা হলো আরমান আর মায়ার কেবিনের মাঝে দেওয়ালটা কাচের তৈরি, যার কারণে আরমান চাইলে নিজের কেবিনে বসে মায়ার কেবিনের পুরো দৃশ্য দেখতে পারবে। কিন্তু মায়ার কেবিন থেকে আরমানের কেবিনের দৃশ্য দেখা যাবে না। আর এই বিষয়টা এই অফিসের কেউ জানে না, কারণ আরমানের কেবিনে ওই কাচের দেওয়ালটা সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকে। আর এটাই আবিরের মাথায় ঢুকছে না যে মায়াকে ওই কেবিনটা কেন দিল। আরমান ওই কেবিনটা এমনি স্পেশালভাবে বানিয়েছিল, আজ পর্যন্ত ওই কেবিনটা কাউকে দেয়নি আরমান। তাই বিষয়টা আবিরকে ভীষণ ভাবাচ্ছে। পুরো অফিস ওদেরকে দেখাতে দেখাতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই আবির ওদের নিয়ে ক্যান্টিনে গেল। তারপর যে যার মতো লাঞ্চ অর্ডার দিয়ে খেতে শুরু করলো। খাওয়ার মাঝে আবিরের ফোন বেজে উঠলো।
ফোনের দিকে তাকাতেই দেখলো স্ক্রিনে আরমানের নাম ভেসে উঠছে। আরমান কল করেছে দেখে আবির জিভ কাটলো। আরমান নিশ্চয়ই ওকে খেতে ডাকার জন্য কল করেছে, কারণ ওরা অফিসে প্রতিদিন দুজন আরমানের কেবিনে বসে লাঞ্চ করে। আজ মায়াদের সাথে থাকায় ওর মাথা থেকে একদম আরমানের কথা বেরিয়ে গিয়েছিল। মায়া আবিরকে জিভ কাটতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো ভাইয়া, কোনো সমস্যা? কে কল দিয়েছে? না, কোনো সমস্যা না, আরমান কল দিয়েছে। আবির কল রিসিভ করতে আরমান গম্ভীর গলায় বলল, আমাকে ছাড়াই লাঞ্চ শুরু করে দিলে? ওরা ক্যান্টিনে কোনার দিকে বসেছিল। আবির উপরের দিকে একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে বোকা বোকা হেসে বলল, সরি ভাই, আসলে তোর কথা মনে ছিল না। আবির ওইদিকে এমনভাবে তাকিয়ে বলল যেন আরমান ওইখান দিয়ে ওকে দেখতে পাচ্ছে। মায়া আর মিরাজ অবাক হলো এটা দেখে। ওরাও আবিরের দৃষ্টি অনুসরণ করে তাকালো, কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন আর লাইট ছাড়া আর কিছুই দেখতে পেল না। মিরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার ওখানে কি আছে? আবির তাড়াতাড়ি ওখান থেকে চোখ সরিয়ে বোকা হেসে বলল, কোনো কিছু না তো। আপনি এমন ভাবে ওদিকে তাকিয়ে কথা বলছেন যেন মনে হচ্ছে ওইখানে স্যার আছে। ও কিছু না, আমি এমনি ওদিকে তাকিয়ে বললাম। আরমান গম্ভীর গলায় বলল, আমার লাঞ্চ এখনো আসেনি, তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। এরপর আবির কলে থাকা আরমানকে বলল, সরি স্যার, আমি আপনার লাঞ্চ এখনই পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে আরমান নিজের কেবিনে বসে ওর ল্যাপটপ দিয়ে ক্যান্টিনের ফুটেজ দেখছিল জ্বলন্ত চোখে। এই অফিসের প্রতিটা কোণায় হিডেন ক্যামেরা আছে, যা কেউ জানে না। জ্বলন্ত চোখে দেখার কারণ মায়া আর মিরাজ এমনভাবে গল্প করছে যেন ওরা কতদিনের চেনা। মায়াকে ওর ভীষণ গায়ে পড়া স্বভাবের মনে হচ্ছে। না হলে সব ছেলেদের সাথে এমন হেসে হেসে কথা বলতে হবে কেন? আবির কি কম ছিল যে এখন এই মিরাজ এসে হাজির হলো? এদিকে আবির কল কেটে একজন ওয়েটারকে ডেকে বলল আরমানের লাঞ্চটা ওর রুমে পাঠানোর ব্যবস্থা করতে। অনেক দেরি হয়ে গেছে, এখনও আরমানের লাঞ্চ দেওয়া হয়নি। এরপর ওরা তিনজন আবারও গল্প করতে করতে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর ওই ওয়েটার এসে জানালো আরমানের লাঞ্চ আজকে বাড়ি থেকে আসেনি। আবির কিছুটা অবাক হলো এটা শুনে। ও তাড়াতাড়ি কল লাগালো রুবিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেও বলল আরমান স্যার তো ওকে 1 মাস কাজ থেকে ছুটি দিয়েছিল, তাই ও ছুটিতে বাড়িতে গেছে, স্যারের অনুমতি নেই। আর ওর জায়গায় তো মায়া কাজ করছিল, তাই দায়িত্বটা তো মায়েরই ছিল। আবির কাকে কি বলবে বুঝতে পারলো না। মায়ের দিকে ফ্যাল চোখে তাকালো। মায়া সেটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, খাবার আসেনি কেন বাড়ি থেকে? রুমি নেই, ও ওর গ্রামের বাড়ি গিয়েছে। আর এই দায়িত্ব নাকি তোমার ছিল? মায়া অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এই বিষয়ে কিছু জানতাম না ভাইয়া। শুধু আমাকে কালকে বলেছিল রান্না করে অফিসে আনতে, আর আজ তো আমি অফিসে আছি। আবির কি বলবে বুঝতে পারলো না। এতে মায়েরও কোনো দোষ নেই, মায়াও এত কিছু জানে না। আবির আরমানকে যে প্রতিদিন খাবার দেয় তাকে ক্যান্টিন থেকে খাবার নিয়ে দিতে বলল। এরপর মায়াকে ওর কেবিন দেখিয়ে দিয়ে ওর কাজ শুরু করতে বলল। তারপর ও মিরাজকেও একটা ডেস্ক দেখিয়ে দিয়ে ওকে ওর কাজ করতে বলল। তারপর ও গেল আরমানের কেবিনে। তখন খাবার নিয়ে আসা ব্যক্তি খাবার সার্ভ করছে। খাবার সার্ভ করা হয়ে গেলে সে চলে গেল। আর আরমান আবিরকে ঢুকতে দেখে ওর দিকে তাকিয়েও কোনো রকম এক্সপ্রেশন দিল না, চুপচাপ গিয়ে বসলো সোফায়। তারপর কোনো রকম এক্সপ্রেশন ছাড়াই আবিরকে বলল, আজকে বাড়ি থেকে খাবার আসেনি তাই তো? আবির মুখে কিছু না বলে শুধু উপর নিচ মাথা নাড়ালো। আরমান আর কোনো দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। আবির কি করবে বুঝতে না পেরে বেরিয়ে গেল। রাত 8টা, সন্ধ্যা 6টার সময় অফিস ছুটি। সকলের সব কাজ সেরে বেরোতে 7টা বেজে যায়, মানে 7টার মধ্যে পুরো অফিস ফাঁকা হয়ে যায়। আবির নিজের কেবিনে বসে কাজে এতটাই মগ্ন ছিল যে কখন 8টা বেজে গেছে দেখেনি। ওর কাজ শেষে বেরিয়ে এলো কেবিন থেকে, দেখলো পুরো অফিস এখন ফাঁকা। ও আরমানের কেবিনে যাওয়ার সময় দেখলো মায়া এখনো এক ধ্যানে কাজ করছে, কোনো দিকে খেয়াল নেই। হয়তো কোনো ড্রেসের ডিজাইন করছে। আর ড্রেস ডিজাইনের কাজ এমনই, একবার শুরু করলে শেষ করা না পর্যন্ত অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আবিরের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ও জানে আরমান এখনো অফিসে আছে, তাই ও আর কাউকে না জানিয়ে চুপচাপ বেরিয়ে গেল অফিস থেকে। তারপর একাই নিজের গাড়ি নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে কল লাগালো আরমানের নাম্বারে। আরমান রিসিভ করতেই ও বলল, বলছি শোন না, মায়া এখনো কাজ করছে অফিসে। তুই আসার সময় ওকে একটু সাথে করে নিয়ে আসবে প্লিজ। আমার অনেকক্ষণ আগেই কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এসছে। ও তখনও কাজ করছিল, নাহলে আমি আমার সাথে করে নিয়ে আসতাম। তুই তো একটু আগে গেলি, আমি স্পষ্ট দেখতেছি তুই আমার কেবিনে আসছিলি, কিন্তু মাঝপথ থেকে ফিরে গেলি। আবার এখন নাটক করছিস? আরে নাটক কেন করব? আমি মায়াকেই দেখতে গিয়েছিলাম, ও তখনও কাজ করছিল, তাই ওকে আর সরাইনি। প্লিজ ওকে একটু তোর সাথে করে নিয়ে আসিস। একটা মেয়েকে রাতে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তুই তো জানিস। বল। আবিরের কথা শেষ হতে আরমান ফোন কেটে দিল। আর আবির ইয়েস বলে চিৎকার করে উঠল। আবির জানে এখন আরমান কিছুতেই মায়াকে একা ছাড়বে না, আর ও এটাই চাইছিল। এদিকে আরমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে কেবিনে কর্মরত মায়ার দিকে।
মায়া কাজ করতে এতই ব্যস্ত যে তার কোনো দিকে কোনো খেয়াল নেই। আরমান জানে না ওইভাবে কেন তাকিয়ে আছে, শুধু জানে ওর ইচ্ছে করছে তাই এইভাবে তাকিয়ে আছে। ওই কাচের দেয়ালের পর্দাটা সরানোর পর থেকে কেন যেন একদম নিজের কাজে মন বসাতে পারছিল না, শুধু বারবার মায়ার দিকে নজর চলে যাচ্ছিল, তাই এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আরমান ওই দেয়ালের পর্দাটা টেনে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ল্যাপটপ ও জরুরি কিছু ফাইল একটা ব্যাগে ভরে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে দরজা লক করে বেরিয়ে গেল। তারপর মায়ের কেবিনের সামনে গিয়ে দরজায় টোকা দিল। দরজা টোকা দেওয়ার শব্দে মায়া মুখ তুলে তাকালো দরজার দিকে, দেখলো সেখানে আরমান দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে ওর দিকে তাকাতে দেখে বলে উঠল, কাজের দায়িত্ব নিয়েছে বলে কি সারা রাত কাজ করবে? বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? মায়া তাড়াতাড়ি ওর ফোন হাতে নিয়ে দেখলো 8:50 বাজে। ও অবাক হয়ে বলল, আল্লাহ, এতটা সময় হয়ে গেছে আর আমি খেয়ালই করিনি। আজ আর পাপাকে দেখতে যাওয়া হলো না। তাড়াতাড়ি আসো মিস, অনেক লেট হয়ে গেছে, আবার বাইরের আবহাওয়া ভালো না। মায়াও তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে মোবাইলটা ব্যাগে ভরে উঠে এলো। ও আসতে আরমান ওর ব্যাগটা ধরো বলেই মায়ের হাতে ধরিয়ে দিল। আর মায়া তাড়াহুড়োয় ব্যাগটা সামলে নিয়ে বলল, এই আপনার ব্যাগ আমি কেন নেব? আরমান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছি তাই নিব না। মায়া যেতে গিয়ে আরমানের পেছনে পেছনে যেতে যেতে বলল, বই গেছে আমার আপনার ব্যাগ বোয়াতে। ধরুন আপনি আপনার ব্যাগ। আরমান দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে রাগী গলায় বলল, একদম চুপ, বেশি কথা বলা আমার একদম পছন্দ না, তাই চুপচাপ আসো। মায়া আরমানের রাগী গলার আওয়াজ শুনে একদম চুপসে গেল। আরমান আবারও সামনের দিকে ঘুরে হাঁটা ধরলো। মায়াও আর কিছু না বলে চুপচাপ আরমানের পিছু নিল। কিছুটা আসার পর যখন মায়া দেখলো অফিসে ওরা দুজন ছাড়া আর কেউ নেই, পুরো অফিস ফাঁকা, তখন মায়া কিছুটা ভয় পেল, কিন্তু তা নিজের চেহারায় প্রকাশ করলো না। আবির ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। আরমান লিফটে প্রবেশ করতে করতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।